আজকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সনাতনীদের জন্য একটা চূড়ান্ত আনন্দের দিন। তার পাশাপাশি পড়শি রাজ্য যারা এতদিন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, সেখানকার সনাতনীদের যিনি মুখ বলা যেতে পারে সেই রাজনৈতিক নেতা যখন ক্ষিপ্ত হন এবং তীব্র আন্দোলনের ডাক দেন, এপার বাংলার যারা সনাতনী রয়েছেন তারাও যখন তাদের রোষ আছড়ে ফেলেন, তার পাশাপাশি দেশের মধ্যে একটা ভয়ঙ্কর খাদ্য সংকট তৈরি হয়ে যেতে পারে। ফলে যারা তার সমর্থক এখনো রয়েছেন, তারা যখন সেই খাদ্য সংকটের মুখে পড়বেন, তারা যখন বিদ্রোহী মুখে হতে পারেন। আর সেই সংস্থারই একজন ভক্ত যখন আমেরিকার গোয়েন্দা প্রধান হতে চলেছেন, তিনি যখন বুঝতে পারছেন তার সেই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, তাই সব থেকে বন্ধু দেশ ভারতবর্ষকে নির্দেশ দিয়েছেন কিছু করার। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর বিদেশ মন্ত্রী আপৎকালীন বৈঠকে বসে গেছেন। এই সমস্ত কিছু যদি একসঙ্গে ঘটে যায়, বাংলাদেশে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে এবং সেখানে ইসকনের যিনি রয়েছেন অধ্যক্ষ ছিলেন সেই চিন্ময় দাস প্রভু, তাকে নিয়ে কিন্তু বাংলাদেশ সরকার একটা ভুল চাল খেলে ফেলেছিল। তার যে সংস্থা রয়েছে সেই ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রয়াস শুরু করেছিল। কিন্তু ক্রমাগত চাপ ও ক্ষোভের মুখে পড়ে ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেওয়ার মতো জায়গায় চলে গেল ইউনিশ সরকার। যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশিরা দেখেছিলেন, যে স্বাধীনতার স্বাদ তারা পেয়েছিলেন বলে বুঝতে বুঝতে চাইছিলেন, সেটা যে কতখানি ভ্রান্ত ছিল, যত দিন গড়াচ্ছে ইউনূসের আমলে সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। দেশের মধ্যে খাদ্য সংকট তৈরি হয়ে গেছে, দেশের মধ্যে কর্মসংস্থানের সংকট তৈরি হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা ক্রমশ ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং সো কল্ড যে বন্ধু দেশগুলো ছিল, যাদের যাদের মদতে এই ইউনূস উঠছিল, তাদের সব জায়গায় ডামাডোল শুরু হয়ে গেছে এবং সো কল্ড রাজনৈতিক নেতারা যারা এই এই পিছন থেকে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছিল, তাদের পতন ঘটে গেছে। ফলে এই ইউনূসের আমলে যে বাংলাদেশ কোথাও এগোচ্ছে না, বরং তাদের পরিস্থিতি আরো ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে, এটা বুঝতে পারছে। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট যখন ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন, আর যিনি ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হবেন, অর্থাৎ সোজা বাংলায় যিনি গোয়েন্দা প্রধান হবেন, সেই তুলসী গাবার্ড, তিনি কিন্তু নড়ে চড়ে বসেন এবং যেটুকুনি খবর, তিনি তো অবভিয়াসলি ইসকনের একজন বড় ভক্ত, হরে রাম হরে কৃষ্ণ বলেই তার মুখে শোনা যায়। তিনি পরম বন্ধু দেশ ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে হস্তক্ষেপের কথা নাকি বলেন। এমনকি ইসকন কর্তৃপক্ষ তারাও কিন্তু এর আগে বিবৃতি দিয়ে জানিয়েছিল যে ভারতবর্ষের কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চলছে, সেটা নিয়ে অবভিয়াসলি কোনো পজিটিভ স্টেপ নেওয়া উচিত। এই জিনিসটা বন্ধ করার জন্য ভারতের একটা সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত। ফলে আজকে সকালেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করজি, তারা কিন্তু একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন এবং ভারতের সিকিউরিটির সঙ্গে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিদেশ সম্পর্ক যে সম্পর্কগুলো রয়েছে সেই সংক্রান্ত অফিসাররা সকলেই সেখানে ছিলেন। খুব উচ্চ পর্যায়ের বৈঠক হয় এবং নিশ্চিতভাবে সেখান থেকে কিন্তু কোনো কড়া অ্যাকশন প্ল্যান ঠিক হয়েছিল। কেন এই কথা মনে করা হচ্ছে? কেননা তারপরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই ইসকনের বিরুদ্ধে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিতে চলেছে, সেই জঙ্গি সংগঠন ঘোষণা করা এবং নিষিদ্ধ ঘোষণা করা, তার জন্য বাংলাদেশ হাইকোর্ট কোনো রকম কোনো স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেবে না। ইসকন কি করেছে? তারা কিন্তু এই চিন্ময় কৃষ্ণ দাসকে তারা কিন্তু ইসকন থেকে বহিষ্কার করে দিয়েছে। তারা পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনকে তারা সমর্থন করেন না। কিন্তু তার বদলে যে আন্দোলন চিন্ময় প্রভু শুরু করেছেন, সেটা তার ব্যক্তিগত মত হতে পারে, তার সঙ্গে ইসকনের কোনো সরাসরি যোগাযোগ নেই। এবং চিন্ময় দাসকে এই ইসকন থেকে যখনই বহিষ্কার করা হয়েছে, তার সিদ্ধান্তকে ইসকনের সিদ্ধান্ত বলে আর অফিসিয়ালি মেনে নেওয়া হয়নি। সেই জায়গা থেকে যদি ইসকনকে এখন নিষিদ্ধ বা জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতো বাংলাদেশ সরকার, তারাই কিন্তু পাল্টা চাপে পড়ে যেত। যে কারণে অনেকটা এগিয়ে গিয়েও ইউনূস সরকারকে কার্যত ডিগবাজি খেয়ে পিছিয়ে আসতে হয় এবং বাংলাদেশ হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা স্বতঃপ্রণোদিত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বরং এই চিন্ময় প্রভু এবং ইসকনের বিরুদ্ধে যে ব্যবস্থা এখনো অব্দি ইউনূস সরকার নিয়েছে, সেটা আদালতে হলফনামা দিয়ে জানাতে হবে। অন্যদিকে আপনারা জানেন যে এই রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন সেই শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু আগেই জানিয়ে রেখেছিলেন যে বাংলাদেশ সরকার যদি ডেফিনেটলি এই নিয়ে কোনো পজিটিভ স্টেপ না নেয়, যদি নির্যাতন না থামায়, তাহলে
একদিকে তিনি যেরকম ভারত সরকারকে আবেদন করবেন যে মেডিকেল ভিসা সংক্রান্ত সমস্ত রকমের ভিসা বাংলাদেশীদের জন্য ক্যানসেল করা। ২ পণ্য পরিবহন বাংলাদেশে আমদানি রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া। তাতে ১ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে আর ২ খাদ্য সংকট তৈরি হয়ে যাবে। ভারতবর্ষ চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম না পাঠালে যে বাংলাদেশ খেতে পায় না তারা ভারত বিরোধী কার্যকলাপ করবে। এই সনাতনীদের উপর আক্রমণ করবে এবং একটা সেকুলার কান্ট্রি হিসেবে এবং হিন্দু গরিষ্ঠ কান্ট্রি হিসেবে ভারতবর্ষ সেটা মেনে নেবে। এর ইমপ্যাক্ট ডেফিনিটলি ভারতবর্ষেও এসে পড়বে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা সেখানে প্রবলেম হবে। এবং এই কথাটা মনে করা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী এটা নিশ্চিতভাবে একা করছেন না। দিল্লি থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরই তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। দিল্লি এখানে কূটনৈতিক চালটা খেলেছে। দিল্লি যদি সরাসরি এই নিয়ে কমেন্ট করত, তাহলে সেটা ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং এইসব নিয়ে একটা অন্য জায়গায় ইউনূস প্রশাসন নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল। এবং সেই জায়গায় যখন পড়শি রাজ্য হিসেবে অ্যা একটা একটা দলের রাজনৈতিক নেতা এই কথা বলছেন, সেটা ভারত-বাংলাদেশ সম্পর্ক সরাসরি নিয়ে আসতে পারবে না। আর এর মাঝখানেই বড় দুটো জিনিস হচ্ছে, ১ বাইডেন প্রশাসনের সময়টা শেষ হচ্ছে এবং ২ এই সমস্ত রিপোর্ট রাষ্ট্রসংঘে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং রাষ্ট্রসংঘে গেলে ইউনূস প্রশাসন সেই দেশের মানুষের সঙ্গে, সংখ্যালঘুদের সঙ্গে যে নির্যাতন অত্যাচারের কাহিনী করছে তার সমস্ত কিছু সামনে আসবে। যেটা নিঃসন্দেহে ইউনূস প্রশাসনের চাপ বাড়বে। আর তারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আজকে কিন্তু বাংলাদেশ হাইকোর্ট ইউনূস প্রশাসনের বলা সত্ত্বেও সেই মামলা খারিজ করে দিল। ঢোক গিলতে হলো ইউনূস প্রশাসনকে। অর্থাৎ তার যে শেষ অস্ত্র ছিল, এমনিই তো অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ছেড়ে দিন, অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশের বেটারমেন্ট এর জায়গায় সেখানে খাদ্য সংকট, কর্ম সংকট, শিল্প সংকট সমস্ত কিছু শুরু হয়ে গেছে। শেষ যে ভরসার জায়গাটা ছিল সেটা হচ্ছে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া, একটা নতুন দেশের স্বপ্ন দেখানো, ইসলামিক কান্ট্রির স্বপ্ন দেওয়া এবং সেই জন্যই এই সংখ্যালঘু নির্যাতন, সেই অস্ত্রটাও কার্যত এরপর ভোঁতা হয়ে গেল এবং যেভাবে চাপটা বাড়ছে এবং আন্তর্জাতিক মহলও ইউনূস প্রশাসনের এইসব সিদ্ধান্ত নিয়ে নাখুশ হচ্ছে, রাষ্ট্রসংঘের চাপ আসলো বলে যেখানে চিন্ময় প্রভুকে কিন্তু সসম্মানে মুক্ত করতে হবে। বাংলাদেশ আর এটা বলার মতো জায়গায় থাকবে না। এটা অভ্যন্তরীণ বিষয়। কেউ যেন এই বিষয়ে নাক না গলায়, কেননা অভ্যন্তরীণ বিষয় নয়। বাংলাদেশের এইসব জিনিস অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু ইমপ্যাক্ট ফেলবে এবং বহির্বিশ্বে এই এফেক্ট ফেললে রাষ্ট্রসংঘ সেখানে চুপ করে বসে থাকতে পারে না।